আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই সরকারের যে ১ বছর প্রায় পূর্তি হতে চলল, এই সরকারকে নিয়ে কিছু কথা। ডক্টর ইউনূস শুরুতেই বলেছেন রিসার্চ বাটনে ক্লিক করেছেন। রিসার্চ বাটনে ক্লিক করে আসলে উনি কি পরিবর্তন এনেছেন? আমরা একটু কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরতে চাই। এখানে আমরা দেখেছি যে ঐক্যমত্যের কমিশন গঠন করা হয়েছে। সব দলকে নিয়ে বসছে। বেশ কয়েকটি বৈঠক হয়েছে কিন্তু ঐক্যমত্য পৌঁছাতে পারছে না। এবং প্রতিদিন আলাপ আলোচনা হচ্ছে। এই বৈঠককে অনেকে চা নাস্তার বৈঠক হিসেবেও দেখছেন এবং কিন্তু কোনো ঐক্যমতে পৌঁছাতে পারবেন কিনা আদৌ সেই ব্যাপারে অনেকেরই সন্দেহ আছে। অনেকগুলো দল গঠন হয়েছে। ১৪৭ টা দল। এই দলগুলোর আসলে উদ্দেশ্য কি? এই দলগুলোর কাজ কি? উদ্দেশ্য কি? আর এই ১০ মাস ১১ মাসে এত দল কেন গঠন হয়েছে? সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। প্রশ্ন উঠেছে যে ডক্টর ইউনূসের ৫ বছর দেখতে চান। ডক্টর ইউনূসকে ৫ বছরে ২ ঈদে আমরা দেখেছি যে বেশ কয়েকজন মানুষ এসে বলছিলেন যে উনাকে ৫ বছর চাই। ডক্টর ইউনূস নিজেও একটা সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারেই মানুষ ভালো মনে করছেন। তার মানে উনিও রাজি আছেন যে আরো ৫ বছর থেকে যাওয়ার। যদিও উনি মাঝখানে একবার নাটক করেছিলেন যে উনি পদত্যাগ করতে চান এবং সেটাকে ছড়িয়ে দিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। এক ধরনের অনেকেই বলার চেষ্টা করেছেন যে এক ধরনের সহানুভূতি পাওয়ার জন্য সবাই যাতে ঝাঁপিয়ে পড়ে না আপনি থাকেন। সেরকম একটা আওয়াজ তোলার জন্য হয়তোবা উনি এই কাজটি করেছেন। বা সব রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা করার জন্য, একটা শিক্ষা দেওয়ার জন্য এরকমটি উনি করেছেন। তো আমরা আসলে মবের দিকে যদি আসি, এই যে রিসেট বাটনের মাধ্যমে মবের সংস্কৃতি চালু হয়েছে কিনা? যে মব আমরা দেখেছি একের পর এক বাড়িঘর আক্রমণ হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙা হয়েছে। তো আরো অনেক কিছু এবং একটা পর্যায়ে এসে যে বলা হয়েছে যে মব বন্ধ করতে হবে। এবং সেই থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে মব বন্ধ করতে হবে, মব চলতে দেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলছেন যে মব চলতে দেওয়া যায় না। কিন্তু এই মবটা আসলে কন্টিনিউ করছে। এবং সেই মবটাকে আসলে বৈধতা দিতে গিয়ে শফিকুল আলম যেটা বলেছেন এটা আসলে মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। তো আমরা বাড়িঘর ভাঙাচুরি, ভাঙচুর করা, তারপরে জুতার মালা দেওয়া, তারপরে পিটিয়ে রাস্তাঘাটে পিটানো মানুষকে। এগুলো সবই আসলে মানে প্রেশার গ্রুপের আওতায় পড়ে না, মবের আওতায় পড়ে। এবং আমরা উল্লেখযোগ্য যে প্রেস সচিব নিজেকেও যে অবরুদ্ধ করে রেখেছিল খুলনায়। সেটাও আমরা দেখেছি যে এখন প্রশ্ন হচ্ছে যে মবকে এক ধরনের স্বীকৃতি দেওয়া হচ্ছে কিনা। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে, "না মব হতে দেওয়া যাবে না, মব আর চলবে না।" তো এগুলো আসলে কথার মালা থেকে যাচ্ছে। কিন্তু কাজের বেলায় হচ্ছে না। তো সরকার একদিকে যেমন এটাকে বৈধতা দিচ্ছে, আবার আরেকদিকে বলছেন যে এটাকে চলতে দেওয়া যাবে না। সরকারের মধ্যেই আসলে নানা ধরনের নাটকীয়। নিজেদের কথার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। এবং আমরা ডক্টর ইউনূসের সাথে যারা কাজ করছেন এখন, যারা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, উপদেষ্টা পদ থেকে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ, তারা কি আসলে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল? তারা কেউই কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। মানে কেউই ছিল না বলতে কয়েকজন হয়তো ছিলেন কিন্তু বেশিরভাগই ছিলেন না। তাদের বেশিরভাগই হচ্ছে যে আ বিগত সরকারের সময় চুপ করেছিলেন অথবা বিগত সরকারের সুবিধাবাদী ছিলেন এবং আমরা যারা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা কিন্তু তাদের আক্রমণের শিকার হয়েছি। এমনও সব ব্যক্তিরা আছেন। এবং যারা আন্দোলনের সময় বা বিগত ১৬ বছর, ১৭ বছর যারা একটি শব্দও করেননি, তারা এখন ঠিক সুযোগ সুবিধা ভোগ করছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন, নিজেদের আত্মীয়স্বজনকে মানে প্রভাবশালী করে তুলছেন, নিজেরা প্রভাবশালী হয়ে উঠছেন এবং কেউ আবার নির্বাচনী স্বপ্ন দেখছেন। নিজে না দেখলেও আত্মীয়স্বজনকে দেখাচ্ছেন। সেরকমও আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো দিয়ে আসলে নানা প্রশ্নের জন্ম দেয়। আমরা যদি দেখি যে মাস্টার মাইন্ড যাকে বলা হয়েছিল মাহফুজ আলম। সেই মাস্টার মাইন্ড এর যদি আমরা দেখি যে সেই মাস্টার মাইন্ড ১ম এ এসেই আমরা দেখলাম যে কিছু বক্তব্য দিতে চেয়েছিলেন যে উনি তাত্ত্বিক, তারপরে দার্শনিক এরকম নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছেন। সেরকম আমরা দেখলাম এবং আমরা আসলে সেই বক্তব্যগুলো শুরুতেই দেখেছি। কিন্তু এরপরে অবশ্য উনি উনার ওই জায়গাটা থেকে সরে এসেছেন। এরপরে একটা জনসভা দেখলাম ওনার নিজ এলাকায় যেখানে বলা হয়েছে যে বেশিরভাগ লোকই ভাড়া করে নেওয়া হয়েছে।
এবং জামাতের সহায়তায় উনি ওই সমাবেশে সফল হতে পেরেছেন এবং মানে কত টাকার বিনিময়ে কত হাজার লোক ভাড়া করে এনেছিলেন সেগুলো আমাদের টক শোতে আলোচনা হয়েছে। এবং আমরা এখানে দেখি যে আ আরেকজন আশিক চৌধুরী। আশিক চৌধুরীর এক প্রেজেন্টেশন নিয়ে আমরা দেখলাম যে খুবই তোলপাড়। সেই প্রেজেন্টেশনে উনি খুব ম্যাজিক দেখিয়েছেন। ম্যাজিক দেখিয়ে উনি বিনিয়োগকারীদেরকে হুমড়ি খাবে এমনটা শুনেছি। কিন্তু এই কয়েক মাসে তার রেজাল্ট কি? সে আশিক চৌধুরী এখন কোথায় আছেন আমরা জানি না। সে আশিক চৌধুরী কতটা বিনিয়োগ আনতে পেরেছেন তাও আমাদের জানা নেই। এবং এগুলো নিয়ে আমরা টক শোতে আলোচনা করেছিলাম। কিন্তু আমরা আসলে বিনিয়োগ দেখতে চেয়েছিলাম। কিন্তু কতটা বিনিয়োগ আমরা পেয়েছি তা আমরা জানি না। তো এবং আমি আরেকটা বিষয় যে বিতর্কিত খলিলুর রহমান। যিনি বলেছেন যে তিনি আসলে এই বিতর্কিত আমি বলছি কারণ আসলেও উনাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সেই বিতর্কে কিন্তু মীমাংসা হয়নি। উনার পাসপোর্ট বিতর্ক ছিল। আরো অনেক কিছু উনার নামে মামলা-টামলা নিয়ে বিতর্ক ছিল। এগুলো যদিও কোনো প্রকারের মানে সরকারের পক্ষ থেকে যে একটা তদন্ত করা সেটা কিন্তু আমরা দেখিনি। বরং উনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাকেই আমাদের ধরে নিতে হয়। এখন যাকে নিয়ে বিতর্ক হয় সে যে ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। এছাড়া করার কিছু নেই। তো উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন এরপর আমরা দেখিনি। উনি আসলে কি বলেছিলেন? উনি বলেছিলেন যে, "কেউ রাজি থাকুক না থাকুক করিডোর আমাদেরকে দিতেই হবে।" এই নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আগুনে ঘি ঢাললেন ডক্টর ইউনুস। উনি বললেন যে, আ ছিলে ছিলে কান নেওয়ার মতো অবস্থা হয়েছে। আসলে করিডোর চ্যানেল এগুলোর কোনোই ভিত্তি নেই। এবং আমরা দেখেছি যে একজন উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য ৪ জন সাংবাদিকের চাকরি চলে গেছে। যেটা আমরা আসলে কখনোই চিন্তা করি নাই। এছাড়া উপদেষ্টাদেরকে এখন হয়তোবা সাংবাদিকরা প্রশ্ন করতে ভয় পায়। কারণ কার কখন চাকরি চলে যায়। এছাড়া আমরা এনসিপি বলি, এনসিপির ব্যাপারে বা কিছু উপদেষ্টার ব্যাপারে আসলে প্রশ্ন মানে সেভাবে পত্রিকায় নিউজগুলো আসে না। কারণ আসলে হয়তো তাদেরকে বেকায়দায় পড়তে হয়। তো এবং মবের মধ্যেও পড়তে হবে। তো সেই কারণে হয়তো নিউজগুলো আমরা দেখতে পাই না। এবং আব্দুল হামিদ কাণ্ডে আমরা যেটা দেখেছি যে মানে হুড়মুড় করে আব্দুল হামিদ চলে গেল। আব্দুল হামিদকে ইন্টারপোল দিয়ে আনানো হবে। কিন্তু এরপরে আব্দুল হামিদ না। এরপরে যে দৃশ্যটা আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহকে দিয়ে এক ধরনের আ আন্দোলনে জোয়ার তোলা হলো এবং সেই জোয়ারে সবাই মানে বিএনপি ছাড়া সব দলমত এসে সেখানে বক্তব্য রাখলো। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো এবং এরপরে আব্দুল হামিদ আবার চলেও আসলেন। আসার পরে কি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাও আমরা দেখেছি। তো এই হুড়মুড় করে এত আলোচনা, এত সমালোচনা, এত তদন্ত কমিটি গঠন করা হয়েছে উনাকে আনার জন্য কিন্তু উনি স্বইচ্ছায় আবার চলে আসলেন। কিন্তু কিছুই হলো না। তো এই যে আবার ধর্ষণের ২ টা ঘটনা পরপর আপনাদের যদি দেখেন খুবই ভয়ংকর, খুবই ভয়ংকর। এইরকম ঘটনা আমরা অতীতে কতটা দেখেছি আমি ঠিক বলতে পারব না। আপনারা বলতে পারবেন কিনা জানি না। কিন্তু ২ টো ঘটনাই। একটি ঘটনা ২ টো ঘটনাতেই আসলে মহিলাদেরকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এই যে এই দৃশ্যগুলা বা এই ধরনের ঘটনা হয়তো আরো ঘটছে আমাদের গ্রামে কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন যে আসলে তো প্রতিনিধি নাই এলাকাগুলোতে। কে কার প্রতিনিধিত্ব করছেন? আ এই প্রতিনিধি না থাকার কারণে, বিচার না হওয়ার কারণে, এক ধরনের বিচারহীনতার কারণে এগুলো হচ্ছে কিনা? এবং ২ টো ঘটনাই ভয়ংকর। এবং দুঃসাহসিকভাবে তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো সেই ভিডিওগুলোকে ছড়িয়ে দিচ্ছে। সেগুলো খুবই ভয়ংকর এবং সর্বশেষ আমি যে ভয়ংকর দিকের কথা বলতে চাই সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর আগেও উনার বাবার ব্যাপারে এক ধরনের ঠিকাদারির লাইসেন্সের ব্যাপারে কথা উঠেছিল। তখন উনি দুঃখ প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করে বলেছেন যে উনি এটা জানতেন না এবং সেখানে উনি পার পেয়ে যান। এবং সর্বশেষ যে ঘটনা সে হচ্ছে ম্যাগাজিন পাওয়ার ঘটনা। উনি বলছেন যে সে ম্যাগাজিনের এয়ারপোর্টের ফুটেজ কিভাবে মানুষের কাছে গেল, সেটাকেই উনি বড় করে দেখছেন। কিন্তু নিজের অপরাধকে বড় করে দেখছেন না এবং উনি কিভাবে লাইসেন্স পেয়েছেন, আর উনার বয়স, উনার বিভিন্ন প্রশ্ন উঠেছে, সেগুলোর কোনো ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে উম উনি ভুল করেছেন। হ্যাঁ? এটা নিয়ে কোনো তদন্তই হলো না। ভুল বলে মানে এটাকে উম অ্যা শাক দিয়ে মাছ ঢেকে বাস শেষ। এই ব্যাপারটা মীমাংসা হলো।
কিন্তু যদিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এটার আলোচনা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কিন্তু সেগুলোর আসলে আর কোনোই মূল্য থাকলো না যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ভুল বলেছেন। এটা নিয়ে আর কিছু হওয়ার কোনো ইয়ে নেই। আমাদের উপদেষ্টারা ভুল করবেন, ভুল মানে উনারা ঠিক কাজটাই হয়তো করবেন কিন্তু যখন ধরা পড়বেন তখন এটাকে ভুল বলে পার পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা রিসেট বাটনের মাধ্যমে কি পেলাম? আমি হয়তো কমই বলেছি কিন্তু এই ছাড়াও আরো অনেক ঘটনা আছে রিসেট বাটনে। আমরা যারা এই উম শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছিলাম, শেখ হাসিনা সরকারের ব্যাপারে কথা বলেছিলাম, আমরা কি চেয়েছিলাম? তখনও আমরা চেয়েছিলাম সুন্দর একটি বাংলাদেশ। সেই বাংলাদেশের ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, রিসেট বাটনে ক্লিক করলেন। রিসেট বাটনে ক্লিক করে ১০ মাস ১১ মাস আমরা কি পেলাম? সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি। আমরা খুব মর্মাহত হয়েছি যে আমরা এই বাংলাদেশের জন্য এতদিন যুদ্ধ করিনি এবং এতদিন অফলাইনে, অনলাইনে, মাঠে সবাই যারা ছিল তারা নিশ্চয়ই এই বাংলাদেশ দেখতে চায়নি। তাহলে আমাদেরকে আবার আরেকটা বিপ্লব করতে হবে? নাকি আমাদের এখনো যুদ্ধ চালিয়ে যেতে হবে? কতদিন আমরা এই যুদ্ধ চালিয়ে যাব? এই প্রশ্ন রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।